সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা কনফিউশন বিটুইন ওয়ার্ডসের দ্বিতীয় অংশে অর্থাৎ চলমান অংশের দ্বিতীয় অংশে আমরা শুরু করব। বিভিন্ন রকম শব্দের মধ্যে কোন শব্দ কোথায় বসে সেরকম কনফিউশন যেগুলো তৈরি হয় সেগুলো ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমাদের আজকের শব্দ হচ্ছে ইকোনমিক আর হচ্ছে ইকোনমিক্যাল। অধিকাংশ ক্ষেত্রে শিক্ষার্থীদের এই দুটো শব্দ নিয়ে কনফিউশন এবং ভুল বোঝাবুঝির একটা উপক্রম হয়। তো আমরা দেখি এখানে কী লেখা আছে। ইকোনমিক হলো অর্থনীতি সংক্রান্ত, অর্থাৎ ইকোনমিক শব্দটা অর্থনীতির সাথে জড়িত, কিন্তু ইকোনমিক্যাল হচ্ছে কোনো একজন ব্যক্তি যে অপচয় ছাড়া সতর্কভাবে অর্থ, সময় অথবা পণ্য ব্যবহার করছে, এরকম ক্ষেত্রে আমরা ইকোনমিক্যাল বলবো। তাহলে সোজা কথায় ইকোনমিক হচ্ছে অর্থনীতির সাথে জড়িত, আর ইকোনমিক্যাল হচ্ছে কোনো একটা অর্থ, টাকা পয়সা, সময় এগুলো একটু বুঝে সুঝে সব ব্যয় করা। আমরা দুটো সেন্টেন্স দেখি। প্রথম জোড়ায় ইউ মাস্ট বি ইকোনমিক নাও, তোমার অবশ্যই এখন একটু কি বলা হয়, খরচটা একটু কমানো উচিত, আমি এই কথা বলতে চাচ্ছি। এখন এখানে কিন্তু ইকোনমিক লেখা আছে, কারণ আমরা জানি অর্থনৈতিক সংক্রান্ত, তাহলে এই সেন্টেন্সটা ভুল। সেক্ষেত্রে দ্বিতীয় বাক্যটা ঠিক, ইউ মাস্ট বি ইকোনমিক্যাল নাও, অর্থাৎ তোমার এখন একটুনি কৃপণ স্বভাবের হওয়া উচিত বা অর্থনৈতিক একটুনি অপচয় কমানো উচিত, সেরকম অর্থে প্রকাশ করেছে। এবার দ্বিতীয় জোড়ায় মাই ইকোনমিক্যাল কন্ডিশন ইজ নট গুড, এখানে ইকোনমিক্যাল শব্দটা ইউজ করা হয়েছে যে হয়তো বা যে অপচয়ের অবস্থাটা খারাপ, মানে ভালো নয়। কথাটা কিন্তু ভুল সেন্টেন্সটা। যে আমরা যদি বলি আমার এখন অপচয়ের অবস্থাটা ভালো নয়, সেটা কিন্তু কথাটা বললে ভুল হবে। বরঞ্চ এখানে লেখা উচিত মাই ইকোনমিক কন্ডিশন, অর্থাৎ আমার অর্থনৈতিক অবস্থা এখন ভালো নয়। এরপর কোল্ড অর কুল, আমরা সাধারণত দুটো শব্দ অর্থই জানি ঠান্ডা, কিন্তু তারপরে মাঝে কিছু পার্থক্য থাকে যেটা আমরা এখন জানবো। অতিমাত্রায় ঠান্ডা বোঝাতে আমরা কোল্ড বসাই, আর অন্যদিকে সহনীয় মাত্রায় ঠান্ডা বোঝাতে কুল বসে। একটু সহজ কথায় যদি আমরা উদাহরণ দিই তাহলে হচ্ছে এরকম, যে ডিপ ফ্রিজের মধ্যে, একটা ফ্রিজের দুইটা অংশ, একটা হচ্ছে ডিপ ফ্রিজ, একটা হচ্ছে সাধারণ অংশ। তো সেক্ষেত্রে ডিপ ফ্রিজের মধ্যে যে ঠান্ডাটা সেটা হচ্ছে অতিরিক্ত ঠান্ডা, সেটা হচ্ছে কোল্ড। আর নর্মালে যেটা থাকে সেটা হচ্ছে কুল, অর্থাৎ স্বাভাবিক ঠান্ডাটা হচ্ছে কুল আর অতিরিক্ত ঠান্ডা হচ্ছে কোল্ড। আমরা দুটো বাক্য দেখি তাহলে এখানে। আই ক্যানট টলারেট কুল ওয়েদার, এখন আমি ঠান্ডা আবহাওয়া বা শীতল আবহাওয়া সহ্য করতে পারি না। এখন সহ্য করতে পারি না সেরকম ক্ষেত্রে কিন্তু কুল বা সহনীয় মাত্রায় সহনীয়টা, শীতলটা কিন্তু সহ্য করা সম্ভব। তাহলে এক্ষেত্রে এই সেন্টেন্সটা ভুল, এখানে কুল্ড হবে কুলের পরিবর্তে। এবার দ্বিতীয় বাক্য, দ্বিতীয় জোড়ায় আই জেন্টেল অ্যান্ড কুল্ড ব্রিজ ইজ ব্লোয়িং, এখানে বলা হচ্ছে খুব সামান্য এবং মৃদুমন্দ বাতাস বইছে। এখন মৃদুমন্দ বাতাস কিন্তু অতিরিক্ত তীব্র হতে বা তীব্র শীতল হতে পারে না। তাহলে এখানে কুল শব্দটা ভুল, এখানে হবে কুল, মানে সামান্য অর্থে। তাহলে এখানে কোল্ড এবং কুল সম্পর্কে আমাদের আলোচনা শেষ। আমরা পরেরটাতে আসছি, লাইভ অ্যান্ড লিভ। লাইভ, এখানে কিছু কথা বলে রাখি আগে, সেটা হচ্ছে লিভ শব্দটা ভার বেশি ইউজ হলে সেটার অর্থ হচ্ছে, উচ্চারণ হচ্ছে লিভ, এবং সেটা ভার বেশি যুক্ত হলে এর অর্থ হচ্ছে বসবাস করা বা জীবিত থাকা। এখন এইখানে আমরা যে দুটো শব্দ নিয়ে আলোচনা করব, সেখানে এই দুটা শব্দ অ্যাজেক্টিভ হিসেবে যুক্ত হবে বাক্যে, এর উচ্চারণ হবে লাইভ অথবা অ্যালাইভ। এবার দেখা যাক কী লেখা আছে। লাইভ এবং অ্যালাইভ উভয়ই মৃত নয় বোঝায়, কিন্তু দুটার মধ্যে পার্থক্য আছে। লিভ অর্থাৎ লাইভ বসে অ্যাট্রিবিউটিভলি। এখন প্রশ্ন আসতে পারে অ্যাট্রিবিউটিভলি কি, অর্থাৎ নাউনের আগে অ্যাট্রিবিউট করা যায়, অর্থাৎ এই লাইভ শব্দটা নাউনের আগে বসে অ্যাট্রিবিউটিভলি, কিন্তু অ্যালাইভ শব্দটা প্রেডিক্টিভলি অর্থাৎ লিঙ্কিং ভার্বের পরে বসে। অর্থাৎ লিঙ্কিং ভার্ব যেটা পূর্ববর্তী ক্লাসে হয়তো বিস্তারিত আলোচনা হয়েছে, সেক্ষেত্রে সেটাতে আমরা যাচ্ছি না। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা বলছি যে লাইভ শব্দটা যখন অ্যাজেক্টিভ তখন সেটা নাউনের আগে বসবে, আর অ্যালাইভ শব্দটা বসবে কোনো লিঙ্কিং ভার্বের পরে তার কমপ্লিমেন্ট হিসেবে। তাহলে এই প্রথম জোড়া একটু দেখি। মাই ফাদার ইজ লিভ, মাই ফাদার ইজ লাইভ, আর এটা হচ্ছে অ্যালাইভ। তো সেক্ষেত্রে এখানে কিন্তু প্রথম বাক্যটা ভুল, কারণ হচ্ছে এখানে লিঙ্কিং ভার্বের পরে কিন্তু আমাদের অবশ্যই অ্যালাইভ লিখতে হয়, জীবিত অর্থে, মৃত নয় অর্থে। সেক্ষেত্রে এখানে লিভ নয়, লিখতে হবে কি অ্যালাইভ, কারণ লিঙ্কিং ভার্ব প্লাস এখানে অ্যালাইভ। দ্বিতীয় জোড়ার বাক্য, দ্য বেবি ইজ প্লেয়িং উইথ অ্যান অ্যালাইভ রেট, এখানে কিন্তু নাউন আছে আর এখানেও কিন্তু নাউন আছে। এখন এখানে আমরা বলেছিলাম যে কোনোভাবেই আমরা অ্যালাইভ শব্দটাকে নাউনের আগে বসাতে পারবো না, যেটা এখানে বলে বসে আছে নাউন তার আগে অ্যালাইভ, সেক্ষেত্রে সেটা হলো না। তাহলে সেক্ষেত্রে জীবিত অর্থে নাউনের আগে লাইভ বসতে পারে, জীবিত অর্থে, এটা একটা অ্যাডজেক্টিভ। এরপর লোন অথবা অ্যালোন, দুটো শব্দের অর্থই
কি বলে দুটোই অ্যাজেক্টিভ হিসেবে যুক্ত হবে। তো সেক্ষেত্রে দুটো শব্দটার অর্থ একাকী। আমরা দেখি পার্থক্যটা কি। লোন শব্দটি দ্বারা সাধারণত বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়, শুধুমাত্র বস্তুর ক্ষেত্রে, খেয়াল করতে হবে, বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং একটি মাত্র বোঝায়। একটা বোঝাতে লোন শব্দটা বস্তুর ক্ষেত্রে ইউজ করা হয়, ব্যবহার করা হয়। কিন্তু অ্যালোন শব্দটা কখনোই অ্যাট্রিবিউটিভলি বসে না, অর্থাৎ নাউনের আগে বসে না। তাহলে পার্থক্যটা হচ্ছে এক্ষেত্রে এরকম, লোন বসে বস্তুর ক্ষেত্রে আর অ্যালোন বসে ব্যক্তির ক্ষেত্রে। সোজা কথায় পার্থক্য। আর এখানে অতিরিক্ত কথাটা হচ্ছে অ্যালোন কখনোই আমরা নাউনের আগে বসাতে পারবো না, এটা লিঙ্কিং ভার্বের পরে বসতে পারে। এখানে প্রথম জোড়ার সেন্টেন্স দেখি, দেয়ার ইজ অ্যান অ্যালোন ট্রি। খেয়াল করতে হবে, এটা কিন্তু অ্যাট্রিবিউটিভলি বসানোর একটা চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা জানি অ্যালোন শব্দটা সাধারণত লিঙ্কিং ভার্বের পরে বসতে পারে, কিন্তু এটা নাউনের আগে বসছে। সেক্ষেত্রে এটা ভুল। এক্ষেত্রে এখানে বসবে নাউনের আগে থাকার কারণে লোন, এখানে অ্যালোন বসা যাবে না। দেয়ার ইজ এ লোন ট্রি। দ্বিতীয় জোড়া, আই এম লোন ইন দ্য হাউস। এখানে কিন্তু লিঙ্কিং ভার্বের ফলে লোন লেখা হয়েছে, সেক্ষেত্রে এখানে ব্যক্তির ক্ষেত্রে কিন্তু লোন লেখা যায় না, বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য, যেমনটা এখানে লেখা ছিল ট্রি এর ক্ষেত্রে লোন প্রযোজ্য। তাহলে সেক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে আমরা অ্যালোন লিখি, আবার লিঙ্কিং ভার্বের পরে অ্যালোন বসে। তো আশা করি এইটুকু বোঝা গেছে। এভাবে আমরা চলমানভাবে এই ক্লাসটুকু চালাবো, অর্থাৎ এই কনফিউশনগুলো একে একে দূর করার চেষ্টা করব। আর পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে সবাইকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।